হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ এসবিআর এডটেক। আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সিনথেসিস অফ সেন্টেন্সেসের সেকেন্ড পার্ট। এই পার্টটি দেখে নিলে তোমাদের কিন্তু সিনথেসিস অফ সেন্টেন্সেসের 90% ক্লিয়ার হয়ে যাবে এবং খুব সহজেই তোমরা এটিতে ফুল মার্কস নিয়ে আসতে পারবে। গাইস, শুধু এটা জানো তোমরা যে ক্লাস 10-এর মধ্যে, ক্লাস 9-এর মধ্যে, ক্লাস 11-12 এমনকি চাকরির পরীক্ষাতেও সিনথেসিস অফ সেন্টেন্সেস কিন্তু কমন, এটা থাকবেই। ঠিক আছে, তাহলে এই ক্লাসটি করা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা সিনথেসিস অফ সেন্টেন্সেসের 3টি পার্ট শিখব, মানে কিভাবে সেন্টেন্সকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো কমপ্লেক্স, সিম্পল অথবা যেটি বলা হয় কম্পাউন্ড। এখানে কম্পাউন্ড তো নেই, কমপ্লেক্স এবং সিম্পল রয়েছে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি কিন্তু কমপ্লেক্স করা শিখিয়েছি কনজাংশনের দ্বারা, তাই না? আর কম্পাউন্ড করাও শিখিয়েছি। তো এখানে তোমরা শিখতে পারবে আজকে সিম্পল কীভাবে করতে হয়। তো গাইস, আমার সঙ্গে তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখো। যদি তোমরা বুঝতে না পারো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, আর যদি তোমরা ভালো বুঝেছো তবে অবশ্যই কমেন্ট করে দিও, আর লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য একটি খুশির খবর আছে, যেটি ভিডিওতে চলতে চলতে আমি অবশ্যই বলবো। তো দেখো, এখানে সিনথেসিস অফ সেন্টেন্স আমি যখন বোঝাবো তোমাদেরকে আগেই বলে দিই কোন পার্টটা আমরা আগের পার্টে করে নিয়েছি। সেটা হচ্ছে নাম্বার 1, ইউজিং কনজাংশনস। তাই না গাইস? তোমরা নিশ্চয়ই ক্লাসে ছিলে কনজাংশন, আর যদি না দেখে থাকো ডেসক্রিপশনে যাও, সেখানে পার্ট 1 বলে লিঙ্ক দেওয়া থাকবে, সেটিতে ক্লিক করে দেখে নাও। আর আজকে আমরা শিখবো 2 নাম্বার, পার্টিসিপলটি আর ইনফিনিটিভ। ঠিক আছে, দুটি হলো। ক্লজ যেটা আছে ওটার জন্য আমি একটি আলাদা করে ভিডিও নিয়ে আসব। তার আগে আমরা শিখে নেব ইউজিং এই যে রয়েছে অ্যাপোজিটিভ ফ্রেজেস। ওকে, অ্যাপোজিটিভ ফ্রেজেস এগুলো কি করে ইউজ করতে হয়। আমরা একদমই টাইম ওয়েস্ট করবো না, চলো আমরা শিখে নিই প্রথমটি, যেটি কি রয়েছে পার্টিসিপল ফ্রেজেস কি করে ইউজ করতে হয়। দেখো, তোমরা এসবিআর এডটেকের যখন চ্যানেলে এসেছো, আমি কিন্তু বেসিক থেকে তোমাদেরকে বাংলা দিয়ে বোঝাই, এবং এই পিডিএফটি কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের এসবিআর এডটেকের অ্যাপে। হ্যাঁ গাইস, আমরা একটি অ্যাপ লঞ্চ করেছি, যেটির ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে। তোমরা সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করতে পারো, এবং সেখানে 2টি ব্যাচ রয়েছে আমাদের ক্লাস 12-এর। শুধুমাত্র 99 টাকায়, হ্যাঁ শুধুমাত্র 99 টাকায় আমরা দিয়ে দিচ্ছি তোমাদের পুরো 3rd সেমিস্টারে যত ম্যাটেরিয়ালস রয়েছে, পিডিএফস, কমিক বুকস, তারপর সাজেশনস, আরও অনেক কিছু। ঠিক আছে, তোমরা 100-এরও বেশি মক টেস্ট পেয়ে যাচ্ছ। প্রতিটি চ্যাপ্টারে 10টার বেশি মক টেস্ট তোমরা পেয়ে সেগুলো কিন্তু তোমরা প্রতিটি গল্পে এক্সেল করতে পারবে, মানে তোমরা সফলতার পথে এগিয়ে যেতে পারবে। চলো গাইস, তাহলে অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নিও। এই পিডিএফটি তোমরা অ্যাপে পেয়ে যাবে। বলছে পার্টিসিপল ফ্রেজ কি, প্রথমে বুঝতে হবে। পার্টিসিপল ফ্রেজ হলো ভার্বের পার্টিসিপল রূপ। আচ্ছা, এটা কোন জিনিস? বা অতিরিক্ত কিছু শব্দ, ওকে, যা মিলে একটি বিশেষণ বা ক্রিয়া সম্পর্কিত গঠন তৈরি করে। এবার অনেকের মনে জিজ্ঞাসা থাকে, স্যার আমরা বাংলাতে বুঝবো। আমি বাংলাতে এক্সপ্লেনেশন দিয়ে দিলাম, এবার স্যারের ভাষাতে বোঝো। ঠিক আছে, আমি কি করি, আমি কখনো কথায় বোঝাতে চাই না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, যাতে তোমাদের সবসময় মনে থাকে। ঠিক আছে গাইস, তো আমি এক্সাম্পল নিয়ে এসেছি। দেখো, পার্টিসিপল মানে কি, ভার্বের সঙ্গে আইএনজি। সরাসরি আমি একবারে বুঝিয়ে দিলাম। ভার্ব মানে কি, ভার্ব মানে ক্রিয়া। যেমন ধরে নাও প্লে আছে, ইট আছে, ইটের সঙ্গে আইএনজি বসিয়ে দিলে কি হবে, ইটিং। তারপর প্লের সাথে হলে প্লেয়িং, তাই না? শোনো, এত কিন্তু সোজা না, তা আমি আরও এক্সাম্পল দিয়ে ভালো মতো বুঝিয়ে দেবো। প্রথমেই ভেবে নিও না যে খুবই সোজা, এখনই শিখে গেলাম। ঠিক আছে, তারপর পাস্ট পার্টিসিপল কি, পাস্ট পার্টিসিপল এটা না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিউচার পার্টিসিপলও বলা চলে, যেটা হয় ভার্বের সঙ্গে 3rd ফর্ম বসে। ওকে, ভার্বের সঙ্গে 3rd ফর্ম বসে। স্যার এটার একটা এক্সপ্লেনেশন অবশ্যই দেবেন, অবশ্যই দেবো তোমাদের। তো চলো দুটির আমরা এক একটা এক্সপ্লেনেশন দেখে নিই, যে আইএনজি কখনো বসে আবার কখনো 3rd ফর্ম বসে, এটা আবার কেমন। গাইস দেখে নিই কেন আমরা পার্টিসিপল ইউজ করি, এটা সব থেকে ইম্পর্টেন্ট। আরে আমরা যখন গ্রামার করব সেটা কোন কাজে লাগে, আমরা যখন ম্যাথস করব সেই ম্যাথসটা কোথায় কাজে লাগবে, সেগুলো আমাদের জানার অধিকার আছে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এই পার্টিসিপল আমরা ইউজ করি কেন বলো তো, যাতে
সেই বড় যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলিকে ছোট যাতে করা যায়, বাক্য ছোট ও সুন্দর করতে, আর ভাষা আরও সাবলীল এবং প্রাকৃতিক করতে, মানে শুনতে যেটা ভালো লাগবে। ঠিক আছে, তার জন্য আমরা এই পার্টিসিপল ইউজ করি। দেখো আমরা যখন কথা বলি তখন কিন্তু পার্টিসিপলই ইউজ করছি, কিন্তু আমরা অজান্তে করছি। ঠিক আছে, এক্সাম্পল দেখিয়ে দিই। কি? সিনথেসিস ইউজিং প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। হি স এ টাইগার, দুটি লাইন আছে, তোমাদের কোশ্চেন এভাবে থাকবে। হি স এ টাইগার, হি র্যান অ্যাওয়ে। সে একটি বাঘ দেখলো, সে পালিয়ে গেল। দুটো কিন্তু আলাদা আলাদা লাইন। এই লাইন দুটোকে একসঙ্গে কি বলা যায়? হ্যাঁ, বলা যায়, এবং সরলভাবে বলা যায়। কিভাবে? আমরা প্রথম যেটা কাজ ঘটেছে তার সঙ্গে আইএনজি যুক্ত করে দিয়ে, শোনো, প্রথম কাজ ঘটেছে, আগের যে জিনিসটা রয়েছে ওটাকে আপাতত আমরা ধরছি না, প্রথম যেটা কাজ হয়েছে তার সঙ্গে আইএনজি বসিয়ে দিলাম। এবার অনেকে বলতে পারে, স্যার এখানে তো স আছে, নিচে সি কেন হলো? মনে রাখবে, স হচ্ছে সেকেন্ড ফর্ম, মানে পাস্ট ফর্ম। পাস্ট ফর্মের সঙ্গে কখনো কিন্তু আইএনজি বসে না, বসে কার সঙ্গে? প্রেজেন্ট ফর্মের সঙ্গে, মানে সি মানে দেখা, তো আইএনজি বসে যাবে। ঠিক আছে, আরেকটা কি বোঝাই? মনে করো থিঙ্ক মানে ভাবা, আর থিঙ্কের সেকেন্ড ফর্ম কি? থট। মনে রাখবে, থিঙ্কিং হয়, কখনো কিন্তু থটিং হয় না। মনে রাখ, তোর থিঙ্কিংটা খুবই ভালো, তো থিঙ্কিং হয়। ওকে, তো সিইং এ টাইগার মানে আমরা সেই ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি বসালাম, বাকি যা আছে তাই বসালাম। এবার অঙ্ক তো সবাই করেছো না গাইস? অঙ্ক তো সবাই করেছো। অঙ্কের ফর্মুলা মানে কি? এখানে দেখো, প্রথমে হি ছিল, মানে এই সাবজেক্ট আর এই সাবজেক্ট কমন আছে। যখন দুটো সাবজেক্ট কমন হয়ে গেছে, আমরা একটা সাবজেক্ট লিখব। ঠিক আছে, আমরা একটা সাবজেক্ট লিখে দিলাম, হি র্যান অ্যাওয়ে লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রথম এক্সাম্পল, তুমি দেখে নিলে। ওকে, তাহলে এরপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে অবশ্যই আমরা ইচ্ছুক, যে যাতে আমরা ভালো মতো বুঝতে পারি। এবার আমি দিয়ে দিয়েছি টেক্সট বই থেকে। এই লাইনটি টেক্সট বুকের কোন পড়া থেকে নেওয়া হয়েছে তোমরা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। হি কেম টু মাই উইন্ডো, শি স্টপ, সরি শি আছে এখানে। ওকে, সে আমার জানালায় আসলো, সে থেমে গেল। দুটো লাইন আছে, দুটো লাইনকে একসাথে করব কি? ভাববে প্রথমে কোনটা ঘটেছে। ঠিক আছে, সে কি আগে থেমে গেল না সে আগে আসলো? আচ্ছা, সে যদি থেমে যায়, সে আমাদের সেই উইন্ডোতে আসতে পারতো? একদমই নয়। সে উইন্ডোতে প্রথমে আসলো, তারপর থেমে গেল। তাহলে যেটা কাজ প্রথমে ঘটেছে সেটা আগে লিখে দিলাম। এবার ওইখানে আছে কেম, সেকেন্ড ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে। পাস্ট ফর্মের সঙ্গে বসাবো না, আমরা বসাবো কামের সাথে, কামিং টু মাই উইন্ডো। এবার ম্যাথসের ওই ফর্মুলা আবার ফেলে দিই, শি আর শি কমন, তো শি লিখে দিলাম। এবার অনেকে বলতে পারে, স্যার এই কমাটা কেন বসছে? কমাটা বসছে কারণ আমরা এক বাক্যে পরিণত করছি, তো ফুল স্টপটা হাটিয়ে দিয়ে কমা যদি দিয়ে দাও তাহলে ওটা এক বাক্যে চলে আসলো। ঠিক আছে, না হলে যদি ফুল স্টপ দিয়ে দাও, যে কামিং টু মাই উইন্ডো মানে সে আমার জানলায় এসে, এটু ফুল স্টপ হয়ে গেল। তারপর তুমি ধরে নাও ওখান থেকে চলে গেলে আর বললেই না কাউকে কিছু। ওটা একটা মনের মধ্যে একটা অসম্পূর্ণ একটা ভাব সম্প্রসারণ হয়ে থাকলো। তার জন্য এখানে আমাদের এক বাক্যে বলতে হবে যে সে আমার জানলায় এসে থেমে গেল। ঠিক আছে, তাহলে বাংলায় কি ছিল? সে আমার জানলায় আসলো, সে থেমে গেল। এখানে সে আমার জানলায় এসে থেমে গেল। বুঝতে পারলে সিনথেসিসটা খুব ইজিলি? এটাকে বলা হয় পার্টিসিপল, মনে রাখবে। হ্যাঁ গাইজ, এরপরে দেখো, এরপরে কি রয়েছে? এটা কোন গল্প থেকে রয়েছে? I would leave the plains early in May. ওকে, I would return in late July. কোনটা হবে এটা? কোনটা আগে করছে? যে আমি প্লেন্স মেতে ছাড়ি এবং আমি আবার জুলাইয়ে ফেরত এসে যাই। তাহলে কোনটা আগে ঘটেছে? সেটা যে ফেরত তো পরে আসা হয়, তাই না? আগে যাওয়া তো হয়। তাহলে এই প্রথম লাইনটি প্রথমে ঘটেছে, তাহলে এটা হয়ে যাচ্ছে, এ নাম্বারটা হয়ে যাচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, যে লিভিং দ্য প্লেন্স আর্লি ইন মে, আই উড রিটার্ন লেট ইন জুলাই, মানে এই যে লিভিং আমি লিখে দিলাম, তারপরে এই যে যত কিছু লিখে দিলাম, কমা বসিয়ে দিলাম। আই উড কমন আছে, তো আই উড একটা লিখে দিলাম পরে, তারপর রিটার্ন থেকে পুরোপুরি সেম লিখে দিলাম, তাই না গাইস? তো খুবই ইজি লাগছে তোমাদের? তাহলে এভাবে কিন্তু সিনথেসিসটা করা খুবই সহজ। তারপরে এরপরে যেটা অপশন রয়েছে দেখো তো কি আছে, হ্যাভিং। আর এখানে তো হ্যাভিং নেই স্যার, এখানে হ্যাভিং নেই, তো এখানে কি করে হ্যাভিং বসলো?
হ্যাভিং লেফট দ্য প্লেন্স আর্লি ইন মে আই উড রিটার্ন ইন জুলাই। স্যার এখানে তো হ্যাভিং নেই, হ্যাভিং থাকতে পারে, ঠিক আছে। যদি কোথাও দেখো যে হ্যাভিংয়ের পরে থার্ড ফর্ম দেওয়া আছে, হ্যাঁ ওটাও সঠিক, ঠিক আছে। মানে কি এই যে হ্যাভিং ওয়ার্ডটা কিন্তু তোমরা কমনলি ইউজ করতে পারো, ঠিক আছে, এটা কমনলি ইউজ করতে পারো। এই যে হয় তুমি ভার্বের সঙ্গে ইয়ে বসিয়ে দাও, আইএনজি বসিয়ে দাও, নয়তো হ্যাভিং লিখে ভার্বের থার্ড ফর্ম লিখে দাও। বুঝতে পারলে? একটু আগেই তোমাদের বলছিলাম যে সেই পাস্ট পার্টিসিপেলের সঙ্গে কি বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই বলা হয়েছিল না? তো এখানে তাই হলো যে হ্যাভিং লেফট দ্য প্লেন্স আর্লি ইন মে আই উড রিটার্ন ইন জুলাই। কিন্তু তোমাদের উপরে ছাড়লাম যে তোমরা কোনটাকে সহজ ভাবছো। মনে করো অপশনে হ্যাভিং আছে, তখন কিন্তু মানে তোমরা সেই গুগলি খেয়ে যাবে না, যেটাকে বলে ধাঁধার মতো ভাববে না। ওকে, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম যেহেতু তোমাদের মনে থাকবে। ও আবার সেম চলে এসেছে, তো আমরা এটাকে স্কিপ করি। এই যে এক্সারসাইজগুলো রয়েছে, এই এক্সারসাইজগুলো তোমরা বাড়িতে করতে পারো, ঠিক আছে। এই যে এখানে তোমরা এখানে করে নিতে পারো, অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, তো তাদের জন্য অবশ্যই এটি একটি হোম টাস্ক থাকলো, অবশ্যই বাড়িতে করো। ইনফিনিটিভ ফ্রেজ কি? ওকে, ইনফিনিটিভ ফ্রেজ কি? স্যার এক ভাষায় বোঝান ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? বাংলাতে বোঝান, এক ভাষায় বোঝান। ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে উদ্দেশ্য বোঝায়, বা ইংলিশে টু থাকলেই ওটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলা চলে, যেই টু দিয়ে আমাদের উদ্দেশ্য বোঝাচ্ছে, ঠিক আছে। আই এম গোয়িং টু স্কুল, এটা কিন্তু কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না, এটা দিক বোঝাচ্ছে। সাপোজ আই এম গোয়িং টু দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক, আমি পশ্চিম দিকে যাচ্ছি, এটা কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। কিন্তু আমি যদি এটা বলি আই এম গোয়িং টু মার্কেট টু বাই সাম ফিশ, আমি মার্কেটে যাচ্ছি কিছু মাছ কিনতে, এখানে মাছ কেনাটা হচ্ছে আমার উদ্দেশ্য, তাই এখানে টুটা দিয়ে উদ্দেশ্য বোঝালো যে টু বাই সাম ফিশ। এবার দেখিনি সেগুলোর কি রয়েছে, আমি একবার দিয়ে দিই তোমাদেরকে, তোমরা যাতে লিখে নিতে পারো যাদের যাদের দরকার পড়বে। এরপর আমি এই যে ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে সিনথেসিস করব কিভাবে স্যার, ধাপে ধাপে দেখে নাও যে কিভাবে করবে। দুটি বাক্যকে চিহ্নিত করো, মানে কি বুঝিয়ে দেবো, দাঁড়াও। কোনটা উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য সূচক বোঝায়, মানে দুটি লাইন থাকবে, দুটি লাইনের মধ্যে তুমি বুঝতে পারবে এটা দিয়ে উদ্দেশ্য বোঝাচ্ছে আর এটা উদ্দেশ্য সূচক। যেমন হি ওয়েন্ট টু লাইব্রেরি, এটা কি কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে সে লাইব্রেরি গেল? না, কোনো উদ্দেশ্য বোঝাচ্ছে না। কিন্তু তারপরেই দেখতে পাচ্ছ হি ওয়ান্টেড টু বরো এ বুক, মানে সে একটা বই সেখান থেকে নিতে চেয়েছিল। বড় মানে তো ধার করা, কিন্তু লাইব্রেরি তো আমরা ধার করি না, আমরা নিয়ে আসি, তাই না? তো এখানে বই নিয়ে আসাটা তার ছিল উদ্দেশ্য, তাহলে একটা হয়ে গেল উদ্দেশ্য, উদ্দেশ্যর লাইন। উদ্দেশ্যর লাইন সেকেন্ডে বসে, মনে রাখবে, পরে বসে, ঠিক আছে। সেটাকে টু ভাবের সঙ্গে রূপ দাও। ওকে, তো মেন কথা হচ্ছে কি, প্রথম লাইন আমরা লিখে দেব, তারপরে সেকেন্ড লাইনটা একদম টু থেকে লেখা শুরু করব। উদাহরণ দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হয়ে যাবে। যেমন এই যে ও লাইব্রেরি গেল, তারপর কি সে বুক বড় করতে চেয়েছিল, প্রথম লাইন লিখে দিলাম। হি ওয়ান্টেড, এই কথাটা আমরা লিখবো না, ঠিক আছে। হি ওয়ান্টেড এই কথাটা আমরা একদমই লিখবো না, আর সেই টু যে আছে টু থেকে বাকিটা লিখে দেব। এই যে লাইব্রেরির পর থেকে টু দিয়ে পুরোটা কমপ্লিট করলাম। এবার বলতে পারো তোমরা, স্যার সিনথেসিস এতটাই সোজা? হ্যাঁ, এতটাই সোজা, কারণ সিনথেসিস এর আগে তোমরা হয়তো করোনি, আর যদিও করেছো সেটা তোমাদের ভাষা অনুযায়ী করেছো, মানে মুখে মুখে বলেছো, তুমি জানো না, তুমি অজান্তেই সিনথেসিস ইউজ করছো, তাই না? তবে এরপরে আমরা চলে আসছি কি, টেক্সট বুকের এক্সাম্পলে চলে আসি। টেক্সট বুকের এক্সাম্পল আমি কেন দিয়েছি বলো তো? এখানে আমি দিয়েছি কারণ হচ্ছে তোমরা যাতে টেক্সট বুকের সে লাইনগুলোকে বুঝতে পারো, লাইনগুলো কতটা সোজা আর কতটা ইজি করা। আর বাংলা মানে দিয়েছি তোমাদের জন্য, কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আমি বাংলা মানে কিন্তু পড়বো না, তোমাদের জন্য ছেড়ে দিয়েছি, তোমরা পড়ো। আই ডিসাইডেড টু স্পেন্ড এ ডে অ্যাট দেউলি, পড়তেই হবে, অভ্যেস হয়ে গেছে। আমি ঠিক করলাম একদিন দেউলিতে কাটাবো। আই ওয়ান্টেড টু প্লিজ দ্য টাউন, এই প্লিজ মানে হচ্ছে কি, সন্তুষ্ট করা। আমি শহরটিকে সন্তুষ্ট করতে চেয়েছিলাম। তাহলে বলো দেউলিতে ও একদিন কাটাবে,
তার উদ্দেশ্য কি? টাউনটাকে সন্তুষ্ট করা। তাহলে আমরা প্রথম লাইনটি পুরোটা লিখে দিব, তাই তো গাইস? প্রথম লাইনটি পুরো লিখে দিলাম, আই ডিসাইডেড টু স্পেন্ড এ ডে অ্যাট দেউলি। তারপর আমি কি বলেছিলাম? স্যার বলেছিল কি? স্যার বলেছিল যে 2 থেকে বাকি পুরোটা লিখে দেবে। 2 থেকে বাকি পুরোটা লিখে দিলাম। এবার সব থেকে মজার কথা হচ্ছে, তোমাদেরকে তো লিখতে হচ্ছে না, তোমাদের অপশন থাকছে, তোমরা জাস্ট টিক মার্ক করবে। তাহলে বুঝতে পারলে কোন অপশনটিতে তোমাকে মার্ক করতে হবে। ওকে, তারপর আরেকটি অপশন দেখে নিই। একটি দিয়ে মাথাটা কিন্তু ঠিকমতো খুলে না, আরেকটি দেখে নিই কী রয়েছে। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। আমার হাতটা সেই মেয়ের হাত থেকে ছাড়াতে হয়েছিল। আই হ্যাড টু রান ফর দ্য মুভিং ট্রেন। আমাকে ট্রেনের পেছনে দৌড়াতে হয়েছিল। প্রথম কথা, আমি মেয়েটার হাতটা ছেড়ে কি করেছিলাম? দৌড় মেরেছিলাম। তো উদ্দেশ্য কি? উদ্দেশ্য এখানে ট্রেনটা ধরার উদ্দেশ্য, যে আই হ্যাড টু রান ফর দ্য মুভিং ট্রেন, মানে আমি ট্রেন ধরতে দৌড়েছিলাম। তো সেম ফর্মুলা, বেশি সময় নষ্ট করব না, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এটা তো লিখে দেব প্রথমে, আর 2 থেকে বাকিটা লিখে দেব, দেখে নিও। তাই রয়েছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা অনেক ভালো স্টুডেন্টস রয়েছো যারা সহজেই বুঝতে পারছো। আর থ্যাংক ইউ তোমাদের এই পুরো ক্লাসটি যারা যারা করছো। তোমরা পিডিএফটি কিন্তু আমাদের অ্যাপে পেয়ে যাবে, SBR EdTech-এর সেই অ্যাপটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়েছি। ডেসক্রিপশনে গিয়ে সেটি ডাউনলোড করো, ডাউনলোড করে নিয়ে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করে নাও। তোমার নাম, তোমার স্কুলের নাম আর তোমার সিটিটি সাবমিট করে দিয়ে যখনই তুমি ভেতরে ঢুকবে, 2টি ব্যাচ পেয়ে যাবে। একটি হচ্ছে আলফা ব্যাচ, আরেকটি হচ্ছে ওমেগা ব্যাচ। ওকে, যারা শুধু মানে প্রিমিয়াম ক্লাসেস নিতে চায়, সব ম্যাটেরিয়ালস নিতে চায়, আমার সঙ্গে 1-to-1 কানেকশনে থাকতে চায়, আর গ্রামার বেসিক থেকে অ্যাডভান্স শিখতে চায়, যাতে তাদের ভবিষ্যতে সেমিস্টার 4 এবং বাকি ক্লাসগুলি বা চাকরির পরীক্ষাতেও হেল্প হয়, তাহলে তোমরা আলফা ব্যাচ নিতে পারো। আর যারা শুধুমাত্র সেমিস্টার 3-এর জন্য পুরোপুরি ফোকাসড এবং ওগুলো পিডিএফ নোটসই পেতে চাও, কোনো এক্সট্রা ক্লাসেস করতে চাও না, কোনো গ্রামার শিখতে চাও না, যারা খুবই মানে সেরকম অ্যাডভান্স লেভেলে অলরেডি রয়েছো, তারা কিন্তু সেই 99-এর ব্যাচটি নিতে পারো, যেটা রয়েছে ওমেগা ব্যাচ। ওকে গাইস, আমি কিন্তু যদি ধরি 6 মাসে রয়েছে 180 দিন, তাহলে আলফা ব্যাচ কি পড়ছে? 1 টাকা করে প্রতিদিন পড়ছে, আর ওমেগা ব্যাচ কিন্তু 50 পয়সা করে পড়ছে তোমাদের জন্য। ঠিক আছে, তোমাদেরকে পুরোপুরি জলও বলবো না, জলের থেকেও নিচু দামে দেওয়া হচ্ছে। আজকাল জলও তো 20 টাকায় বিক্রি হয়। ওকে, তাহলে আজকে আমরা এখানে কি দেখছি? সিনথেসিস অফ সেন্টেন্সেস ইউজিং অ্যাপোজিটিভ ফ্রেজেস। ঠিক আছে, ওকে গাইস, তোমরা কেউ অফেন্ড হয়ে যেও না, জলের সঙ্গে আমার কোর্সকে তুলনা করলাম, কারণ জল তো সবসময় জল ছাড়া হয় না মানুষের। কোর্স ছাড়া হয়ে যাবে, কিন্তু জল ছাড়া একদমই হবে না। কিন্তু কোর্সটা নিয়ে দেখতে পারো, কারণ এতদিন তো নর্মালি চুপচাপ পরীক্ষা দিয়েছো। একবার চেষ্টা করে দেখো, নিজের নেক্সট লেভেলকে বের করে আনার চেষ্টা করো, নিজের বেস্ট যেটা বলে ক্যারেক্টারকে বের করে আনার চেষ্টা করো, দেখিয়ে দাও সবাইকে, গ্রামের সবাইকে, বাবা মাকে, সবাইকে চমকে দাও। হ্যাঁ গাইস, এখানে অ্যাপোজিটিভ ফ্রেজেস যে রয়েছে, অ্যাপোজিটিভ ফ্রেজেস হলো একটি নাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এত আমি ডিটেলসে যাচ্ছি না, তোমরা এখানে এটা দেখে নিতে পারো, নোট করে নিতে পারো। তারপরে আমি আসছি কি, একদম এক্সাম্পলে চলে আসি। এক্সাম্পলে এসে প্রথমেই আমি সহজ ভাষাতে বুঝিয়ে দিই যে রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট পোয়েট, হি রোট গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন খুবই বিখ্যাত কবি, মহান কবি। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিখ্যাত মহান কবি ছিলেন, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। ওকে, তো অ্যাপোজিটিভ ফ্রেজেস মানে হচ্ছে সেই যে আমাদের নাউন আছে। নাউন মানে কি বাবু? নাউন মানে হচ্ছে একটা নাম বোঝায়, বা প্রোনাউনও থাকতে পারে, হি শিও থাকতে পারতো। তো এখানে নাউন দিয়ে এখানে কি রয়েছে? রবীন্দ্রনাথ ট্যাগর। খুবই মজার কথা যে রবীন্দ্রনাথ ট্যাগরের সঙ্গে যার সম্পর্ক থাকবে, মানে তাকেই বোঝানো হয়েছে, সেটা হচ্ছে তার অ্যাপোজিটিভ ফ্রেজেস। তো আমি যদি বলি এখানে গ্রেট পোয়েটটা কে? গ্রেট পোয়েটটা হচ্ছে রবীন্দ্রনাথ ট্যাগর। তাহলে রবীন্দ্রনাথের সঙ্গে গ্রেট পোয়েটের সম্পর্ক রয়েছে। তারপর আর কার সম্পর্ক রয়েছে? গীতাঞ্জলিরও সম্পর্ক রয়েছে। ঠিক আছে, তো প্রথম যেটা সম্পর্ক রয়েছে প্রথম লাইনে, সেটা আমরা লিখে দেব যে রবীন্দ্রনাথ ট্যাগর লিখলাম। ঠিক আছে, লিখে দিয়ে কি করব? আমরা দিয়ে দেব কমা। কমা দিয়ে যেই সম্পর্কিত ওয়ার্ডটি আছে যে এ গ্রেট পোয়েট, সেটা লিখে দেব। কমা দিয়ে
তারপরে হি টি এগুলো কিন্তু লিখবো না, প্রোনাউন আর নাউন না লিখে বাকি যা রয়েছে পুরোটা লিখে দেব। ঠিক আছে, ক্লিয়ার হয়নি? ক্লিয়ার করে দিচ্ছি। কি ক্লিয়ার করব? প্রথমে এখানে এই যে আমাদের রুলসটি দেখে নাও। নাউন, অ্যাপোজিটিভ ফ্রেজেস, মূল বাক্য। ঠিক আছে, এটা হচ্ছে মানে বলতে গেলে রুলটা। যেমন এই যে এটা কি নাউন, অ্যাপোজিটিভ ফ্রেজেস, হ্যাঁ এটা আমি এপি লিখে দিলাম, অ্যান্ড দ্য মূল বাক্য, এই যে পুরো বাক্যটা। ঠিক আছে, ফুল সেন্টেন্স যেটাকে বলবো আমি এফএস লিখে দিলাম। বুঝতে পারছো? মানে আমরা এই যে প্রোনাউনটাকে স্কিপ করে দিলাম, তোমরাও স্কিপ করে দিও। ঠিক আছে, এবার কি, এবার বইয়ের এক্সাম্পল দেখান স্যার। বইয়ের এক্সাম্পল না দেখালে হয় না। বইয়ের এক্সাম্পল আপনি যদি দেখাতে পারেন তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার। কি, মাই ফাদার্স নেম ওয়াজ জয়নুল আবেদিন। স্ট্রং রুটস থেকে দিয়েছি যে আমার বাবার নাম ছিল জয়নুল আবেদিন। হি ডিড নট হ্যাভ মাচ ফর্মাল এডুকেশন। তার সেরকম পুঁথিগত বিদ্যা ছিল না, মানে বইয়ের বিদ্যাগুলো খুবই কম ছিল। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, স্কুলের শিক্ষা, কলেজের শিক্ষা ছিল না। হি ডিড নট হ্যাভ মাচ ওয়েলথ। তার বেশি সম্পদও ছিল না, খুবই দুঃখের ব্যাপার। ঠিক আছে, কিন্তু এর অ্যান্সারটা কি হবে চলো দেখে নিই। ওকে, অ্যান্সারটা কি আছে? প্রথমে আমাকে বুঝতে হবে যে এখানে কার কার সম্পর্ক। প্রথম লাইনে দেখো, মাই ফাদার্স নেম জয়নুল আবেদিন। মাই ফাদার্স নেম, হ্যাঁ, ওয়াজ জয়নুল আবেদিন, এটা হচ্ছে প্রথম লাইন। ওকে, তো মাই ফাদার যে রয়েছে, আমার বাবা আর জয়নুল আবেদিনের সম্পর্ক রয়েছে, তো এখানে একটা কমা হয়ে গেল, মাই ফাদার জয়নুল আবেদিন। ওকে, তারপর কি, তারপর বলছে এটাও ছিল না আর এটাও ছিল না। যখন দুটো জিনিস থাকে না একই লাইনে, বোঝানো হয় মানে দুটো জিনিস নেই কোনো মানুষের। হ্যাঁ, তার সুখও নেই, শান্তিও নেই, বলে না, তার টাকাও নেই, তার কোনো বিপদও নেই, এরকম যে কথাগুলো বলা হয়। যার টাকা নেই তার অত টেনশনও নেই, মানে সেরকম টেনশন, টাকার টেনশনটা নেই। ওকে, তো মেন কথা হচ্ছে এখানে যে এই কথাগুলি বলা হয়, এই কথাগুলি যখন দুটো জিনিস নেই বলা হয় তখন আসে নাইদার নর। নাইদার মানে নয়, নর মানে নয়। ঠিক আছে, নাইদার মানে হচ্ছে ধরে নাও আমি এটাও করব না, আমি ওটাও করব না, বলে না, তো এটা হচ্ছে নাইদার নর। ঠিক আছে, আর আইদার অর মানে হচ্ছে হয় তুমি এটা করো না হলে তুমি ওটা করো। ঠিক আছে, তো নাইদার নর এখানে বসে যাবে। এইটা একটু যেহেতু আমাদের টেক্সট বই থেকে নিয়েছি, সেই হিসেবে মাই ফাদার কমা দিয়ে দিলাম, জয়নুল আবেদিন কমা দিয়ে দিলাম। তারপরে কি, হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন, এই যে নাইদার ডিড নট হ্যাভটাকে করে দিলাম নাইদার মাচ ফর্মাল এডুকেশন, নাইদার মাচ নর মাচ ওয়েলথ। এটা হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তো অনেকে ভাবতে পারে স্যার এতটা কঠিন, এটা কিভাবে করব? অপশানই তো থাকবে, তোমরা তো অপশান দেখে নিলে। এটা একটু কঠিন রয়েছে, এটা একটু বলতে গেলে একটু কমপ্লেক্স রয়েছে, কিন্তু এরকম আসবে, এটাই আসবে কোনো মানে রয়েছে? আর যদি আসেও তোমাকে তো করিয়েই দিলাম। ঠিক আছে, যা আসবে এর থেকে সোজা আসবে, আর নয়তো এই জিনিসটি আসবে না। হয়তো ওই পার্টিসিপাল কথাটি রয়েছে, ওটা আসার চান্সেস খুবই বেশি। কোন তিনটি আসতে পারে খুব বেশি আমি এখানে বলে দিই, যে তোমাদের সিনথেসিসে আসতে পারে কোন তিনটি। বাপরে, অনেকটা করলাম আজকে আমরা। তো এখানে প্রথমে কি রয়েছে, কনজাংশন যে কথাটি রয়েছে না, এটা আসতে পারে, যেটা প্রথম পার্টে রয়েছে। পার্টিসিপেলটা আসতে পারে, যেটা প্রথমেই করলাম এই ভিডিওতে। হ্যাঁ, ইনফিনিটিভ আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর আসতে পারে ক্লজ। আর এই দুটো যে রয়েছে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, মানে অতটাও বেশি ইম্পর্টেন্ট নয়। তো তোমাদেরকে আমি অবশ্যই বলবো যে কমেন্ট